আশা করি সবাই ভালো আছেন। শুরু হতে যাচ্ছে ওয়েওয়ার্ড স্পাইনের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি আপনারা না দেখে থাকলে এই ভিডিওটি মোটেও বুঝতে পারবেন না। প্রথম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া রয়েছে, না দেখে থাকলে অবশ্যই সেটি আগে দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। দ্বিতীয় পর্বের শুরুটা হয় বেনকে দিয়ে। এই মুহূর্তে সে নিজের ক্লাসরুমে বসেছিল, আর তখনই তাদের টিচার মিস মেগান তাদের সামনে ফাঁস করতে যাচ্ছিল এই রহস্যময় গ্রামের সবথেকে বড় এবং ভয়ঙ্কর এক সত্য। মিস মেগানের মুখ থেকে সেই গোপন কথা শোনার পর বেন আর তার সহপাঠীদের মাথার ভেতরে পুরো দুনিয়াটা উল্টাপাল্টা হয়ে যায়। কারণ এতদিন তাদের ধারণা ছিল তারা একটা স্বাভাবিক দুনিয়ায় বসবাস করছে, কিন্তু আজ তারা জানল তাদের এই গ্রামের বাইরের পুরো পৃথিবীটা আজ থেকে 2000 বছর আগেই পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, বর্তমানে বাইরের দুনিয়ার রাজত্ব করছে এক ভয়ঙ্কর মেলিসিয়াস প্রজাতি, যারা আর কেউ নয় 2 বছর আগের সাধারণ মানুষ থেকে ইভলভ হওয়া ভয়ঙ্কর সব মিউট্যান্ট। আর এদের সবথেকে প্রিয় খাবার হলো মানুষের কাঁচা মাংস। এদিকে গ্রামের ভেতরে যখন এই ভয়ঙ্কর সত্যের পর্দা ফাঁস হচ্ছিল, তখন গ্রামের সীমানার ওপারে কি ঘটছিল বেনের বাবা ইথান তখনও এই সব কিছুর বিন্দুমাত্র জানত না। সে তখন এই রহস্যময় টাউনের বাউন্ডারি ওয়ালের বাইরে চলে গিয়েছিল, যেন কোনোভাবে এই বন্দিদশা থেকে বের হওয়ার একটা রাস্তা খুঁজে পাওয়া যায়। কিন্তু তখনই হঠাৎ করেই ইথানের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় আশেপাশে চরম কোনো বিপদ লুকিয়ে রয়েছে। কোনো এক ভয়ঙ্কর প্রাণীর উপস্থিতি সে টের পায়। ইথান আর এক মুহূর্তও দেরি না করে নিজের গান লোড করে সাবধান একটু সামনের দিকে আগায়। আর তখনই রাস্তার মাঝে তার চোখে পড়ে একটা হরিণের ক্ষত বিক্ষত মৃতদেহ। এই বিভৎস দৃশ্য দেখার পর ইথানের মাথার ভেতর চট করে নিজের প্রাণ বাঁচানোর একটা বুদ্ধি খুলে যায়। সে তড়িঘড়ি করে সেই মরা হরিণের রক্ত নিজের পুরো শরীরে মেখে নেয়, যাতে আশপাশে ওত পেতে থাকা শিকারী প্রাণীটা তাকে আক্রমণ করতে না পারে এবং তার শরীর থেকে যেন কেবল হরিণের গন্ধই আসে। রক্ত মেখে ইথান ঝটপট পাশের একটা আড়ালে লুকিয়ে পড়ে। আর ঠিক তখনই তার চোখে পড়ে সেই আদিম হিংস্র মিউট্যান্টদের উপর। চোখের পলকে প্রাণীটা সেখানে এসে হাজির হয় এবং সেই হরিণের ডেড বডিটিকে জানোয়ারের মতো টেনে হিচড়ে খেতে শুরু করে। নিজের চোখের সামনে এমন এক নরপিশাচ ভয়ঙ্কর সৃষ্টিকে দেখে ইথানের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কিছুতেই হিসাব মিলাতে পারছিল না আসলে এই অভিশপ্ত জিনিসটা কী। ওদিকে ক্লাসরুমের বাইরে যখন বেন আর তার বন্ধুরা বাইরের দুনিয়ার এই নির্মম সত্যটা জানতে পারে, তাদের পায়ের তলা থেকেও মাটি সরে যায়। কারণ এবার তারা তাদের এই গ্রামের ব্যাপারে এমন কিছু জানতে চলেছিল যা কেউ আগে কল্পনা করতে পারেনি। আসলে এই গ্রামে বেঁচে থাকা মানুষগুলোই ছিল গোটা পৃথিবীর বুকে শেষ মানব জাতি। অথচ আশ্চর্যের বিষয় হলো গ্রামের কোনো মানুষই এই সত্যটা জানত না। কারণ এই গ্রামের প্রত্যেকটা মানুষের শেষ স্মৃতি এটাই বলে যে কোনো এক সময় এই গ্রামের আশেপাশেই তাদের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপর থেকেই তারা কোনো এক অদ্ভুত কারণে এই গ্রাম থেকে আর বের হতে পারেনি। ঠিক তখনই মিস মেগান আসল সত্যটা সবার সামনে নিয়ে আসে। সে জানায় 2000 বছর আগে যখন এদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন ডক্টর জেনকিন্স নামের এক ব্যক্তি এদের সবাইকে ক্রায়োস্লিপে পাঠিয়ে দিয়েছিল। কারণ জেনকিন্স অনেক আগেই আন্দাজ করতে পেরেছিল যে ভবিষ্যতে পৃথিবীর বুকে এমন এক অভিশাপ নেমে আসবে আর এই মিউট্যান্টদের জন্ম হবে। কিন্তু আফসোস, সেই সময় তারা এই দূরদর্শীর কথা তৎকালীন সরকার বা সাধারণ মানুষ কাউকে বিশ্বাস করাতে পারেননি। তাই মানবজাতিকে সম্পূর্ণ বিলুপ্তির হাত থেকে বাঁচাতে সে নিজের ওয়েওয়ার্ড পাইন্স নামের এই জায়গায় একটা সেঞ্চুরি বানায়, যেখানে আসা মানুষদের ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করিয়ে সে ক্রায়োস্লিপে রাখা শুরু করে। এরপর পৃথিবী যখন ধ্বংস হয়ে যায়, তখন 2000 বছর পর সে আবারও সেই ক্রায়োস্লিপে থাকা মানুষদেরকে জাগাতে শুরু করে। আর এই 2 বছর সে নিজেও ক্রায়োস্লিপে ছিল। তার মানে গ্রামের সবার একটাই লক্ষ্য ছিল, যে কোনো মূল্যে মানবজাতিকে বাঁচানো। কিন্তু ক্রায়োস্লিপে রাখার আগে বা পরে সরাসরি সত্যটা জানালে মানুষ একদম আতঙ্কে পাগল হয়ে যেত। আর এই কারণেই মেগানরা সিদ্ধান্ত নেয় যে সবার আগে স্কুলের বাচ্চাদেরকে এই সত্য জানাতে হবে। আর বেন ও তার সঙ্গীরাই ছিল এটি জানা প্রথম দল। গ্রামের মানুষ যাতে প্যানিক না করে, ঠিক এই কারণেই এই কোর্সের টেস্ট এত টাফ করা হয়েছিল, যাতে শুধুমাত্র এই 3 বাচ্চাকেই সিলেক্ট করা হয়। অন্যদিকে ইথান হাঁটতে হাঁটতে এক বিশাল লেকের কাছে পৌঁছায়, যার উপরে একটা বিশাল শহর পুরোপুরি ধ্বংস হয়ে পড়ে থাকতে দেখে সে স্তব্ধ হয়ে যায়। তখনই হঠাৎ সেখানে একটা হেলিকপ্টার এসে ল্যান্ড করে, যেখান থেকে ডক্টর জেনকিন্স নেমে আসে। এই জেনকিন্স আসলে অন্য কেউ নয়, সে হলো সেই সাইকিয়াট্রিস্ট যে গ্রামের ভেতরে ইথানের ব্রেইন সার্জারি করতে চেয়েছিল। ইথান তাকে দেখেই গান পয়েন্টে নিয়ে নেয় আর দূরে থাকতে বলে,
কিন্তু জেনকিন্স তাকে বোঝায় যে কিছুক্ষণের মধ্যেই সেখানে মিউট্যান্ট চলে আসবে। পরিস্থিতি দেখে না চাওয়া সত্ত্বেও ইথানকে জেনকিন্সের হেলিকপ্টারে গিয়ে বসতে হয়। আকাশে ওড়ার সময় সে জঙ্গলের ভেতরে অনেক মিউট্যান্ট দেখতে পায় এবং এবার ডক্টর জেনকিন্স তাকে পুরো সত্যটা জানায়। এরপর জেনকিন্স ইথানকে তার হেডকোয়ার্টারে নিয়ে যায়, যেখানে প্রায় 200 জন কর্মী দিন রাত কাজ করছিল যাতে ওয়েওয়ার্ড পাইন্সের সবকিছুর উপর নজরদারি রাখা যায়। এমনকি সেখানে সেই সার্ভেইলেন্স টিমও ছিল যারা ইথানকে বাইরে যোগাযোগ করতে নিষেধ করেছিল, কারণ আসলে বাইরে উত্তর দেওয়ার মতো কোনো মানুষই ছিল না। সেখানে ইথান আরও জানতে পারে যে নার্স পাম আসলে ডক্টর জেনকিন্সের আপন বোন। জেনকিন্স ইথানকে পামের সাথে পাঠায় যাতে সে ইথানের হাতের ক্ষতস্থানে সেলাই করতে পারে। ইথানের পক্ষে এসব সত্য হজম করা ছিল খুবই কঠিন। পাম সেলাই শেষ করে চলে যাওয়ার পর পাশের থেকে অদ্ভুত আওয়াজ শুনে ইথান সেখানে যায়। সে দেখে এক বিশাল কাচের দেয়ালের উপরে এক্সপেরিমেন্টের জন্য একটা জ্যান্ত মিউট্যান্টকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। এমন বিভৎস রূপ সামনে দেখে ইথান চরম আতঙ্কে পিছিয়ে আসে। তবে তখনই জেনকিন্স ও তার গার্ডরা সেখানে এসে ফ্রিজিং গ্যাসের সাহায্যে সেই মিউট্যান্টকে অজ্ঞান করে ফেলে। এরপর ডক্টর জেনকিন্সের সাথে কথা বলে ইথান জানতে পারে যখন জেনকিন্স প্রথম এই মহাপ্রলয়ের কথা জানতে পেরেছিল তখন তার বোন পাম ছাড়া কেউ তার কথা বিশ্বাস করেনি। সবাই তাকে ভেবেছিল পাগল। তাই সে ক্রায়োস্লিপের উপর রিসার্চ করে সিদ্ধান্ত নেয় যে সে অন্তত কিছু মানুষকে ক্রায়োস্লিপে রেখে দেবে, যাতে পৃথিবীর বাইরের সকল মানুষ মারা গেলেও আবারও নতুন করে মানবজাতিকে নিয়ে আসা যায়। আর তখন থেকেই সে এই ওয়েওয়ার্ড স্পাইনটিকে এমনভাবে ডিজাইন করে যাতে এই পুরো জাতিটিকে এখানে সুস্থভাবে ঠিকঠাক রাখা যায়। এই সব কিছু জানার পর ইথান বুঝতে পারে এখানে যা কিছু করা হচ্ছে তা কেবল এই শহরের মানুষদের সুরক্ষিত রাখার জন্যই করা হচ্ছে। কিন্তু তাও একটা বিষয় ইথান কিছুতেই মেনে নিতে পারছিল না, আর তা হলো ডক্টর জেনকিন্স দীর্ঘ 2 বছর ধরে এতগুলো মানুষকে কিডন্যাপ করে বন্দি করে রেখেছে, অথচ সেই মানুষেরা নিজেদের আসল অস্তিত্বের কথা বিন্দু মাত্রও জানে না। তবে তখনই ডক্টর জেনকিন্স আসল সত্যটা প্রকাশ করে। সে জানায় 2000 বছর আগেও সে মানুষকে তার এই মিশনে স্বেচ্ছায় অংশ নেয়ার অনুরোধ করেছিল, কিন্তু তখন স্কুলের টিচার মিস মেগান আর শহরের শেরিফ ছাড়া কেউ তার কথায় কোনো কান দেয়নি। আর ঠিক এই কারণেই মেগান আর শেরিফ এই শহরের পুরো রহস্য আগে থেকেই জানত। ডক্টর জেনকিন্স আর পামের পর ওরাই দুজন সবার আগে ক্রায়োস্লিপ থেকে জেগে উঠেছিল। এমনটা কিন্তু নয় যে জেনকিন্স পরে সাধারণ মানুষকে সত্যটি জানানোর চেষ্টা করেনি। সে অনেককেই সত্যটি বলেছিল, কিন্তু ফল হয়েছিল উল্টো। কেউ জেনকিন্সের কথা বিশ্বাস করেনি, আর যারা বিশ্বাস করেছিল তারা চরম আতঙ্কে আর ভয়ে সুইসাইড করে নিয়েছিল। আর এই কারণেই জেনকিন্স ঠিক করে সে সবার আগে স্কুলের বাচ্চাদেরকে এই সত্য জানাবে, যাতে ভবিষ্যতে ওরাই এই শহরের নতুন লিডার হয়ে সব কিছু সামলাতে পারে। ডক্টর জেনকিন্স জানায় সে খুব জলদিই এই দায়িত্ব ইথানকে সঁপে দিতে চেয়েছিল, কারণ সে জানত ইথান অসম্ভব বুদ্ধিমান। জেনকিন্স একদিন বুড়ো হয়ে মারা যাবে, তাই সে চায় বাচ্চারা বড় হয়ে দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত ইথান যেন এই সত্যটা কোনোভাবেই কাউকে না জানায়, কারণ এই সিক্রেট ফাঁস হলে মানুষ আতঙ্কে নিজেরাই আত্মহত্যা করবে। ইথানও পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারে। তখনই জেনকিন্স তাকে আরও এক বড় বিপদের কথা বলে। শহরের কিছু মানুষ এখান থেকে পালানোর প্ল্যান করেছে। তারা নিজেদের শরীর থেকে ট্র্যাকিং চিপ কেটে বের করে ফেলেছে এবং খুব জলদিই টাউনের বাউন্ডারি ওয়াল বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার ছক কষেছে। ইথান সব বুঝতে পেরে সিদ্ধান্ত নেয় প্রাচীর ধ্বংস করার আগেই সে ওই বিদ্রোহীদের খুঁজে বের করবে এবং গ্রেপ্তার করবে। এই গোপন মিটিং শেষ করে ইথান পাইনওয়ার্ড ওয়াইন্সে নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু সারা রাত চিন্তায় তার চোখে এক ফোঁটা ঘুমও আসে না। সকালবেলা ইথানের এমন অদ্ভুত আচরণ দেখে তার স্ত্রী তেরেসা জানতে চায়। ইথান তাকে পুরো সত্যটা খুলে বলে। শুরুতে তেরেসা এসব রূপকথার গল্প বিশ্বাস করতে পারছিল না। তার মনে হচ্ছিল হসপিটালের লোকেরা হয়তো আবার ইথানের বেইন নিয়ে কোনো একটা কিছু করেছে। ইথান তাকে শান্ত হতে বলে এবং ছেলে বেনকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু গাড়ি স্টার্ট দিতেই ইথান খেয়াল করে গাড়ির ইলেকট্রনিক ডিভাইসগুলো অদ্ভুত আচরণ করছে। গাড়িতে কোনো বড় ঝামেলা রয়েছে এটি বুঝতে পেরে সে তড়িঘড়ি করে তেরেসাকে বলে বেনকে নিয়ে হেঁটেই স্কুলে চলে যেতে। ওরা চলে যাওয়ার পর ইথান গাড়ির বেনেটের ভেতর চেক করতেই চমকে যায়। ভেতরে লুকিয়ে রাখা ছিল একটা ছোট্ট সিলিন্ড্রিক্যাল ডিভাইস। ওটা নিয়ে জলদি পুলিশ স্টেশনে গিয়ে চেক করতেই জানা যায় সেটা আসলে একটা টাইম বোমা, যেটা গাড়ি স্টার্ট দিলেই ব্লাস্ট হয়ে যেত।
নিজের চোখের সামনে নিশ্চিত মৃত্যু দেখে ইথান ভেতরে ভেতরে শিউরে ওঠে। সে সাথে সাথে শহরের সমস্ত রেকর্ড চেক করা শুরু করে এবং টাউনের এক বোম ইঞ্জিনিয়ারের সন্ধান পায়। কিন্তু আসল টুইস্ট তো তখন আসে যখন ইথান জানতে পারে এই বোম মেকারের লিডার আসলে অন্য কেউ নয়, ইথানের পুরাতন কলিগ এবং প্রাক্তন সিক্রেট এজেন্ট কেট। কেটের সাথে এই মিশনে সামিল ছিল তার স্বামী হ্যারাল্ড, টাউনের কিছু ইঞ্জিনিয়ার এবং আরও বেশ কয়েকজন মানুষ যারা যে কোনো মূল্যে এই বাউন্ডারি ওয়াল উড়িয়ে দিয়ে মুক্ত আকাশে ফিরতে চায়। তারা বহু বছর ধরে এই সূক্ষ্ম প্ল্যান করছিল, যার বিন্দুমাত্র ইথান জানত না। ইথান আর এক মুহূর্ত দেরি না করে সেই বোম মেকারের আস্তানায় হানা দেয় এবং তাকে ধরে ফেলে। করা জেরার মুখে সেই লোকটির কাছ থেকে হ্যারাল্ড এবং বাকিদের সমস্ত ইনফরমেশন বেরিয়ে আসে। ইথান এটাও জানতে পারে যে তার গাড়িতে বোম ফিট করার পেছনে খোদ হ্যারাল্ডেরই হাত ছিল। সত্যটা জেনেই ইথান হ্যারাল্ডকে ধরতে যায়। হ্যারাল্ড সেখান থেকে পালানোর মরিয়া চেষ্টা করলেও ইথানের হাত থেকে সে রেহাই পায় না। হ্যারাল্ডকে লক আপে পুরে যখন ইথান জেরা করতে শুরু করে তখন হ্যারাল্ড ইচ্ছে করেই সমস্ত দোষ নিজের ঘাড়ে নেওয়ার নাটক করতে থাকে। সে বোঝাতে চায় এই সব কিছুর পেছনে তার একারই হাত ছিল, অন্য কারো কোনো দোষ নেই। কিন্তু ইথান একজন ঝানু সিক্রেট এজেন্ট। সে এক পলকেই ধরে ফেলে যে এই সুতোর আসল টান রয়েছে কেটের হাতে। ইথান একটা চিরকুট গোপন মেসেজে লিখে হ্যারাল্ডকে দেয় যাতে সে ওটা কেটের কাছে পৌঁছায়। সেই নোট পাওয়ার পর কেট আর দেরি করে না, সরাসরি ইথানের বাড়িতে হাজির হয়। ইথান আগেই ঘরের সমস্ত সার্ভেলেন্স ক্যামেরা আর স্পাই ডিভাইস বন্ধ করে দিয়েছিল যাতে কেটের সাথে খোলাখুলি কথা বলা যায়। কেট তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে যে কোনো মূল্যে নিজের চেনা পৃথিবীতে ফিরতে চায়। কিন্তু ইথান যেহেতু বাইরের নির্মম সত্যটা নিজের চোখে দেখে এসেছে, তাই সে কেটকে রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ইথান জানায়, আমরা এখন বর্তমানে নেই কেট, আমরা আছি আজ থেকে 2000 বছর দূরের ভবিষ্যৎ 4028 সালে। পৃথিবীর বুকে কোনো চেনা শহর নেই, বাইরে শুধু নরখাদক মিউটেন্টদের রাজত্ব। ইথান কেটের সামনে একটা ডিল অফার করে। কেট যদি তার তৈরি সমস্ত বোম ইথানের হাতে তুলে দেয়, এই সুইসাইডাল প্ল্যান ক্যান্সেল করে, তবে ইথান এই বিদ্রোহের কথা কাউকে জানাবে না, কারণ জেনকিন্সের টিম জানতে পারলে কেট এবং তার পুরো দলকে মৃত্যুদণ্ড দেবে। কেটের সামনে আর কোনো রাস্তা ছিল না, তাই সে ওপর ইথানের কথায় রাজি হয়। কিন্তু মনে মনে সে ইথানের এই অবিশ্বাস্য কথা বিশ্বাস করতে পারছিল না। বাড়ি থেকে বের হওয়ায় কেট তার গোপন টিমকে মেসেজ পাঠায়, প্ল্যান পেছানো যাবে না, আজ রাতেই মিশন সাকসেসফুল করতে হবে। রাত গভীর হতেই কেট আর তার 3 সঙ্গী সমস্ত নজর এড়িয়ে সোজা বাউন্ডারি ওয়ালে 33 নাম্বার সেকশনে গিয়ে পৌঁছায়। সেখানকার সিক্রেট ক্যামেরাগুলো নষ্ট করে দিয়ে তারা দেওয়ালে বোম ফিট করতে শুরু করে। কিন্তু হেডকোয়ার্টারের সার্ভিলেন্স টিম খুব দ্রুতই এই গোলমাল ধরে ফেলে আর সাথে সাথে ইথানকে নির্দেশ দেয় সেখানে যেতে। ভাগ্য ভালো থাকায় ঠিক সময় মতো সেখানে ইথান পৌঁছে যায় আর সবাইকে ধরে ফেলে এবং কেটো তার টিমের প্ল্যান করা সেই ভয়ানক বোমাটিও ডিফিউজ করে দেয়। এই অপরাধে কেটকে ধরে এনে সরাসরি জেলের লকআপে বন্দি করা হয়। সেখানে দাঁড়িয়েও ইথান কেটকে তার এই বিধ্বংসী প্ল্যান থামানোর জন্য শেষবারের মতো বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু কেটের একটাই কথা, তার এই মিশন এখন আর কোনোভাবে ক্যান্সেল করা সম্ভব না। কেটের এই অনর মনোভাব দেখে ইথান সহজেই আন্দাজ করে নেয় যে বিদ্রোহীদের কাছে নিশ্চয়ই কোনো খতরনাক ওয়েপন রয়েছে। আর তখনই হঠাৎ তার মনে পড়ে কেট এবং তার যে কজন সঙ্গীকে সে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে কেটের স্বামী হ্যারাল্ড কিন্তু নেই। চরম বিপদের আভাস পেয়ে ইথান তখনই হ্যারাল্ডের সমস্ত ইনফরমেশন বের করার নির্দেশ দেয়। আর তখনই সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। দেখা যায় হ্যারাল্ড একটা পেপার ব্যাগের ভেতর লিকুইড বোম লুকিয়ে এক ট্রাক ড্রাইভারের হাতে তুলে দিচ্ছে। আর সেই সুইসাইডাল ট্রাক ড্রাইভার খুব জলদিই ওই বোমা ভর্তি ট্রাক নিয়ে বাউন্ডারি ওয়ালের দিকে যাচ্ছে বোমা ব্লাস্ট করতে। এই মারাত্মক সত্য জানতে পেরে ইথান আর এক মুহূর্ত নষ্ট না করে নিজের গাড়ি নিয়ে ঝড়ের গতিতে সেই ট্রাকের পিছু নেয়। কিন্তু দীর্ঘক্ষণ তাড়া করার পরেও সেই ট্রাকটির নাগাল পাচ্ছিল না। আর ঠিক এই জায়গাতেই লুকিয়েছিল সবথেকে বড় ট্র্যাজেডি। ইথান জানত না যে ওই একই ট্রাকের কন্টেইনারের ভেতর তার নিজের ছেলে বেন তার প্রেমিকা অ্যামির সাথে রোমান্স করার জন্য লুকিয়েছিল। কন্টেইনারের ভেতরে অ্যামি হঠাৎ এক কোনায় সেই পেপার ব্যাগটা পড়ে থাকতে দেখে। কৌতূহলবশত ব্যাগটা খুলতেই ভেতর থেকে একটা মিউজিক বক্স বেরিয়ে আসে আর অ্যামিও সেটি চালু করে দেয়। তবে সে বুঝতেই পারে না যে সেটি চালু হওয়া মাত্র সেই বোমা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন ব্লাস্ট হওয়া মাত্র সময়ের অপেক্ষা। যাই হোক, সে এখন বেনের সঙ্গে গল্প করতে থাকে। ওদিকে ইথান নিজের যান বাজি রেখে অনবরত ওই ট্রাকটাকে ধাওয়া করতে শুরু করে।
কিন্তু তখনই হ্যারাল্ড আর তার বাকি সঙ্গীরা ইথানকে আটকানোর জন্য চলন্ত গাড়ি থেকে রাস্তার মাঝে একটা বিশাল লোহার কন্টেইনার ফেলে দেয়, আর আচমকাই এটি ঘটে যাওয়ায় তার গাড়ি মারাত্মকভাবে ক্র্যাশ করে। এই ভয়ানক সংঘর্ষে হ্যারাল্ডের এক সঙ্গী মারাত্মকভাবে জখম হয় এবং ইথানের গাড়িটাও পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। কিন্তু ইথান এখনও থামে না। সে ভাঙা গাড়ি থেকে কোনো মতে বের হয়ে এবার পায়ে হেঁটেই পাগলের মতো ওই ট্রাককে ফলো করতে শুরু করে। আর ঠিক যখন সে ট্রাকটির একদম কাছাকাছি পৌঁছে যায়, তখনই হঠাৎ এক বিকট আওয়াজে ট্রাকের পেছনের অংশে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। চোখের সামনে এই ব্লাস্ট দেখে ইথানের হুঁশ উড়ে যায়, কিন্তু তখনও জ্বলন্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে অ্যামিকে বের হতে দেখে সে নিশ্চিত হয়ে যায় ভেতরে তার ছেলে বেনও রয়েছে। কপাল ভালো থাকায় অ্যামির প্রাণ বেঁচে যায়, কিন্তু বেনের অবস্থা ছিল একদম আশঙ্কাজনক। ছেলের এই দশা দেখে ইথান পুরোপুরি ভেঙে পড়ে এবং দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে বেনের এই আশঙ্কাজনক অবস্থা দেখে নার্স পাম নিজেও ঘাবড়ে যায়, তবে সে নিজেকে সামলে নেয় আর ইথানকে সান্ত্বনা দিতে শুরু করে। এই খবর পাওয়া মাত্রই ডক্টর জেনকিন্স হন্তদন্ত হয়ে সেখানে চলে আসে। তবে তার আসার আসল উদ্দেশ্য বেনের খোঁজ নেওয়ার জন্য না, তার ভয় ছিল এই বোম ব্লাস্টের কথা জানলে পুরো গ্রামের মানুষ চরম আতঙ্কে পড়ে যাবে। তাই সে ইথানার পামকে কড়া নির্দেশ দেয় যাতে গ্রামের মানুষকে বোমার কথা না বলা হয়, ওটা স্রেফ একটা গ্যাস সিলিন্ডার বলে চালাতে হবে। পরিস্থিতি সামাল দিতে জেনকিন্স টাউনের মাঝে এক বিশাল পাবলিক ইভেন্টের আয়োজন করে। সেখানে জড়ো হওয়া মানুষের কথাবার্তা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই বিস্ফোরণ নিয়ে পুরো গ্রামের মানুষ আতঙ্কে কাঁপছে। জেনকিন্স তখন টাউনের মেয়রের সাথে কথা বলে সবাইকে শান্ত করার নির্দেশ দেয়। মেয়র জেনকিন্সের শেখানো সেই মিথ্যে কথাটি সাধারণ মানুষের সামনে বলার জন্য যেই না স্টেজে ওঠে, ঠিক তখনই আচমকা ইথান স্টেজে এসে মেয়রের হাত থেকে মাইকটা কেড়ে নেয়। সবাইকে অবাক করে দিয়ে ইথান পুরো টাউনের সামনে গত রাতের আসল সত্যটা ফাঁস করে দেয়। সে উচ্চ কণ্ঠে জানিয়ে দেয় কিভাবে কিছু মানুষ এই বাউন্ডারি ওয়াল ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করেছিল। তবে ইথান বুদ্ধি করে গ্রামের বাইরের সেই ভয়ঙ্কর মিউটেন্টদের কথা মানুষদেরকে জানায় না, কিন্তু সে উপস্থিত সবাইকে সতর্ক করে দিয়ে বলে যত দ্রুত সম্ভব সবাই যেন নিজের ঘরে চলে যায় এবং ঘরের বাইরে না বের হয়, কারণ হ্যারাল্ড এবং তার দলের অনেক বিপ্লবী এখনও ইথানের হাতে ধরা পড়েনি, আর তারা যে কোনো মুহূর্তে শহরের বুকে দ্বিতীয় বিস্ফোরণ ঘটাতে পারে। এই ভয়ঙ্কর খবর শোনার পর পুরো জনতা চরম আতঙ্কে তক্ষুনি যে যার বাড়ির দিকে ছুটতে শুরু করে। আর এদিকে নিজের সাজানো পরিকল্পনা এভাবে ভেস্তে যেতে দেখে দূর থেকে ডক্টর জেনকিন্স ইথানের উপর প্রচণ্ড ক্ষেপে যায়। আর যেহেতু এটি সিরিজ, তাই এক ভিডিওতে এটি কমপ্লিট করা সম্ভব না। এর পরবর্তী পর্ব খুবই দ্রুত এই চ্যানেলেই আপলোড হতে চলেছে। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।